আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের জীবনে চলার পথে অত্যন্ত সাধারণ কিছু রোগ থেকে শুরু করে বেশ কিছু জটিল রোগে আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমাদের দেশেও পুরুষ মহিলা ভেদে হার্টের বিভিন্ন সমস্যায় বা হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় অনেকেই আক্রান্ত হন, অনেকে ভালো হয়ে যান এবং অনেকেই মৃত্যুবরণ করেন, সেরকম তথ্য আমরা জানি। আমরা সেরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাইছি। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক, চিকিৎসা এবং প্রতিরোধ। এই বিষয়টি নিয়ে পরামর্শ প্রদানের জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন দুজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার খন্দকার শহীদ হোসেন, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমাদের সাথে আরও একজন হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন সহযোগী অধ্যাপক ডাক্তার কাজল কুমার কর্মকার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি। স্যার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমি যেহেতু বলেছি আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক, আপনার কাছে সরাসরি যদি জানতে চাই যে কারা ঝুঁকিতে আছেন হার্ট অ্যাটাকের? হৃদরোগ একটা নন ইনফেকশাস ডিজিজ, এটা কোনো সংক্রামক ব্যাধি নয়। এর সাথে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর জড়িত আছে। তো তার মধ্যে যদি আমরা বলি, প্রধানত বয়স, সেক্স, দ্যাট মিনস ছেলে অথবা পুরুষ, ডায়াবেটিস, ধূমপান, হাইপারটেনশন, এবং একটা বড় নিয়ামক সেটা হচ্ছে বংশগত অবস্থান, দ্যাট মিনস ফ্যামিলি হিস্ট্রি। যদি বাবা মা কারো, মহিলাদের ক্ষেত্রে 65 বছরের নিচে বা পুরুষদের ভেতরে যদি 55 বছরের নিচে কারো হার্ট অ্যাটাক হয়, সেটাকে আমরা ধরে নিতে পারি যে তার ফ্যামিলিগত একটা ট্রেন্ড বা একটা বংশগত কারণটাই তার ক্ষেত্রে প্রধান, সেটি আমরা ধরে নিতে পারি। জি, আপনার কাছে আমরা কারা ঝুঁকিতে আছে সেই বিষয়টি শুনলাম। ডক্টর কাজল কুমার কর্মকার, আপনার কাছে যে একটু জানতে চাইব যে কোনো পরিসংখ্যান কি আছে যে কারা বেশি আক্রান্ত হন, বা আমাদের দেশে কি ধরনের মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছেন হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় বা হার্ট অ্যাটাকে? আসলে এক্স্যাক্ট ডাটা আমাদের এইভাবে নাই। আমাদের যে ডাটা এন্ট্রি করা হয় সেন্ট্রালি, তবে আমরা যেটা ধরে নেই, আমাদের হাসপাতাল অনুযায়ী আমরা ধরে নেই যে 16 to 17%, 16 থেকে 17% রোগী হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের ছেলেদের হৃদরোগের সংখ্যাটা খুব বেশি মেয়েদের চেয়ে। একজন মহিলা বিপরীতে 3 জন পুরুষ রোগীর হার্ট অ্যাটাক হয়ে থাকে। এবং আর যেটা আমি এই যে পুরুষ এবং মহিলার রেশিও, এই বয়সের একটা তারতম্য আছে। জি, আসলে আমাদের ছেলেদের ক্ষেত্রে এখন অনেক বয়সে 14 বছরের উপরে হয়ে থাকে হার্ট অ্যাটাকটা, কিন্তু আর মহিলাদের ক্ষেত্রে 35 বছরের উপরে মহিলাদের, 25 বছরের উপরে পুরুষদের হার্ট অ্যাটাকটা বেশি হয়। আচ্ছা, যেহেতু স্যার আপনি বললেনই যে পুরুষদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, কাজেই পুরুষদের এই বিষয়টি নিয়ে সচেতন হওয়াটাও জরুরি বেশি। আসলে পুরুষরা কেন বেশি আক্রান্ত হচ্ছেন সেটিও একটু জানা দরকার, একটু ছোট করে বলুন। এটা আসলে আমাদের স্যার বলে ফেলছেন অলরেডি, যে রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের দেখেন, আমরা পুরুষরা এই স্মোকার বেশি, অ্যালকোহলিজম বেশি, আমাদের টেনশন বেশি, আবার দৌড়াদৌড়ি আমরা কম স্ট্রেস বেশি, আমাদের ওবেসিটি বেশি, আমাদের হাইপার কোলেস্ট্রল, যেটা কোলেস্ট্রল লেভেলটা পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। এইসব কারণেই আসলে হার্ট অ্যাটাক পুরুষদের এই কারণে বেশি হয়। জি, আমরা যেহেতু হার্ট অ্যাটাক নিয়ে সরাসরি একটু কথা বলছিলাম, স্যার আপনি যদি বলেন যে ওয়ার্নিং সাইন কিভাবে বোঝা যায় যে একজন মানুষ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন? হৃদরোগ আক্রান্ত হয়েছে কিনা এটা বোঝার জন্য যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের একটু পিছন থেকে শুরু করতে হবে। জি, যে পসিবিলিটি অফ হার্ট ডিজিজ, তার হৃদরোগের সম্ভাবনা কতটুকু, সেখান থেকেই আমাকে হিসাব করে তার সাথে তার লক্ষণগুলোকে একসাথে মিলাতে হবে। জি, আমি যদি এখন একটু উদাহরণ দিই, যে বুকে ব্যথা, আমার কাছে যদি একটা 10 বছরের বাচ্চা এসে বলে বুকে ব্যথা, আমার এটা যদি প্রথমেই আমি চিন্তা করি হার্ট অ্যাটাক, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অবশ্যই না। সুতরাং এর সাথে অন্য কী ফ্যাক্টর, এর সিমটমটা কেমন, সেগুলো সবগুলো আমাকে বিবেচনা আনতে হবে। তারপরে যেমন যদি স্মোকার হয়, ডায়াবেটিক পেশেন্ট হয়, আমাকে এটা মাথায় রাখতেই হবে। এই যে একটা ফ্যাক্টর, ফ্যামিলিস্টিক একটা ফ্যাক্টর যেগুলো আমি বললাম, তার সাথে স্ট্রেস অফ লাইফ, জীবনযাপন বা লাইফস্টাইলটা কেমন, কতটা স্ট্রেস যাচ্ছে, এটা কিন্তু মনে রাখতেই হবে। আমার কাছে মনে হয় যে হাসি খুশি জীবন একটা বড় একটা উপাদান হৃদরোগ থেকে ভালো থাকার জন্য। আচ্ছা, কারণ হচ্ছে কি, যখন মানুষ স্ট্রেসড হয় তখন আমাদের বডির যেই কেমিস্ট্রি, আমাদের বডির যেই হরমোন, এগুলো সব কিছু চেঞ্জ হয়, এবং যে জিনিসগুলো বের হয় স্ট্রেসের সাথে, এর সাথে
রক্তনালী সংকুচিত করা, আমরা প্ল্যাক রাপচার বলি, যে সেটা একটা হচ্ছে যে ব্লকটা ছিল, ব্লকটা ভেঙে যাওয়া, এটা অনেক রিলেটেড। এবং স্ট্রেস, উত্তেজিত হওয়া এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা, জি, এগুলো আমাদের একটা বড় কারণ, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে একজনের লাইফস্টাইল কেমন, একজনের এইজ কেমন, ডায়াবেটিস আছে কিনা, স্মোক করে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, সিমটম, যে সে আমার কাছে কী লক্ষণ নিয়ে আসলো। তো কী লক্ষণ নিয়ে আসলো, এর মধ্যে যেমন চেস্ট, বুকে ব্যথা এটা একটা সাধারণ লক্ষণ, সবাই জানে যেটা, কিন্তু এর সাথে আরও কিছু লক্ষণ আছে, যেমন শ্বাসকষ্ট, যেটাকে আমরা বলি অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট, মানে অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট টু পেইন বা বুক ব্যথার, এটা সমপর্যায়ে একটা লক্ষণ। তার সাথে যেমন আরও আসতে পারে সে মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরে পড়ে গেছে, হঠাৎ করে সে আনকনশাস হয়ে গেছে ফর ফিউ সেকেন্ড, অল্প কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছে। সোয়েটিং, একটা মানুষ ভালো, হঠাৎ করে তার শরীর থেকে দর করে ঘাম পড়ছে। একটা মানুষ ভালো, হঠাৎ করে তার চেস্ট কম্প্রেশন, বুকে চাপ মনে হচ্ছে, এবং তার সাথে তাকে খুব দুর্বল লাগছে। এগুলো হচ্ছে ইমিডিয়েট সিমটম হতে পারে। জি। আর তার সাথে আর যেগুলো হতে পারে, যেগুলো একটু অ্যাটিপিক্যাল, আমরা বলি যে সাধারণত আসে না, যেমন পেটে ব্যথা হচ্ছে। আমাদের মানুষের মধ্যে একটা প্রচলন কথা যে আমার গ্যাস হচ্ছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, স্যার আমি তো 2টা করে গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছি, তারপরেও আমার গ্যাস্ট্রিক যাচ্ছে না। আমার মনে প্রথম প্রশ্ন আসে যে এটা কি আসলে পেটের গ্যাস, নাকি এটা আসলে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। জি, আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন যে আসলে ব্যথা হলেই সেটাকে আমরা অনেক সময় গ্যাসের ব্যথা যদি ভেবে থাকি, সেটিতে ভুলও হতে পারে, তাতে আমাদের জীবনের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। স্যার, আপনি যদি আমাদেরকে একটু শোনান যে যখন একজন মানুষের এ ধরনের লক্ষণগুলো প্রকাশ পাবে, কত দ্রুত তাকে হাসপাতালে নেওয়া উচিত, যাতে করে তাকে আমরা বাঁচাতে পারি যদি সেটি হার্ট অ্যাটাক হয়েই থাকে। আসলে স্যার যেটা বলছে, ওয়ার্নিং সাইনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের বুকে ব্যথার সাথে আমাদের মাথা ঘুরানো, সোয়েটিং বা শ্বাসকষ্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো হলে তাৎক্ষণিকভাবে তার নিকটস্থ যেখানে কার্ডিওলজি আছে বা ডাক্তার আছে সেখানে নিয়ে যাওয়া উচিত। এটা বলা হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, কারণ প্রতি মিনিটেই আমাদের হার্টের মাসলটা ড্যামেজ হয় হার্ট অ্যাটাক হলে। হার্ট অ্যাটাক তো আসলে আমাদের একটু জানা দরকার যে হার্ট অ্যাটাকটা কী। হার্ট অ্যাটাকটা আমাদের করোনারি যে রক্তনালী আছে, এই রক্তনালী আমাদের হার্ট মাসলকে সচল রাখে, পুষ্টি দেয়। এই হার্ট মাসলের ভিতরে যে আমাদের প্লাক জমা হয়, চর্বি জমা হয়, ওই চর্বি জমা হইতে আর্থারাইটিস প্লাক জমা হয়ে সংকুচিত হয়ে যায় রক্তনালীটা, এটাকে হার্ট অ্যাটাক বলে। এটা অনেক সময় 100% হয়, অনেক সময় একটু কম হয়, তো এইটাকে হার্ট অ্যাটাক বলে। কাজেই এই ওয়ার্নিং সাইনের সাথে যদি বুকে ব্যথা থাকে, তার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে কোনো হাসপাতালে নিয়ে ম্যানেজমেন্ট শুরু করা উচিত। তাৎক্ষণিক ম্যানেজমেন্ট আসা মাত্রই আমাদের বেড রেস্ট, অক্সিজেন ইনহেলেশন বা যা আমাদের পেন কমানোর জন্য ইঞ্জেকশন দিতে হয়, মরফিন বা প্যাথিন দিতে হয়। এবং আমাদের যদি আশপাশ কোনো ডাক্তার না থাকে, যদি সময় লাগে তার যেতে, তা আমি তাদেরকে বলবো যে সঙ্গে সঙ্গে তার অন্তত আমাদের ক্লোপিডাগ্রেল এবং ইকোস্প্রিন জাতীয় ট্যাবলেট, এগুলো স্টার্ট ডোজ, মানে সঙ্গে সঙ্গে 4টা করে খাওয়া দেওয়া উচিত। আর অ্যাটোরফাস্টাটিন, আমরা যেটা চর্বি কমানোর যে ওষুধ, আপনি এমার্জেন্সি একটি মেডিকেশনের কথা বলছেন বা ঔষধের কথা বলছেন, যে সেটি যদি দিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি, তাহলে তার রিস্ক অনেকখানি কমে যাবে বা মৃত্যু ঝুঁকি অনেকখানি কমে যাবে। এবং এইগুলো এমার্জেন্সি মেডিকেশন সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে দিয়ে তার হাসপাতালে নিয়ে আসা উচিত। তারপর হাসপাতালের ম্যানেজমেন্ট যেটা প্রোটোকল আছে, প্রোটোকল অনুযায়ী ম্যানেজমেন্ট করা যাবে। হার্ট অ্যাটাকের আমাদের 2টা প্রোটোকল আছে। একটা হলো প্রাইমারি পিসিআই বলে আমরা, যে আমরা করোনারি এনজিওগ্রাম করে আমরা সঙ্গে সঙ্গে হার্টের ব্লকটা দূর করা, যা উইদাউট কোনো করা। আরেকটা হলো আমরা থ্রম্বোলাইসিস বলি, আমরা ওষুধের মাধ্যমে এই ব্লকটা দূর করা, ব্লকটা নরম করা, তরল করা, রক্ত তরল করার ওষুধ দিয়ে আমাদের দূর করা। এখন ক্ষেত্র বিশেষ যেখানে আমাদের প্রাইমারি পিসিআই করার ব্যবস্থা আছে, সেখানে নিলে এক ধরনের চিকিৎসা হবে, আর যেখানে ব্যবস্থা নেই সেখানে আমাদের ফার্মাকোলজি বা ঔষধের মাধ্যমে সেই চিকিৎসা চলতে থাকবে। আপনার কাছে 2 ধরনের প্রোটোকলের কথা শুনলাম। আমি আরেকটু বিস্তারিত যদি এখান থেকে স্যার আপনার কাছে জানতে চাই, যে ইনভ্যাসিভ প্রসিডিউর যেটিকে আমরা বলছি, এরকম কার ক্ষেত্রে বা কোন ধরনের রোগীর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এবং অ্যাঞ্জিওগ্রাম যেটি আমরা শুনি, আসলে এটি দিয়ে কি পরীক্ষা করা হয় এবং কিভাবে এটি করা হয়, একটু যদি সংক্ষেপে বলেন। আমি কাজলের কথা প্রসঙ্গটা এই বলি যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের মাংসপেশির রক্ত সঞ্চালন বন্ধ। সেটা পুরোপুরি বন্ধ হতে পারে, সেটা আংশিক বন্ধ হতে পারে। এখন আমার এই যে অ্যাঞ্জিওগ্রাম বলেন, অ্যাঞ্জিওপ্লাস্টি বলেন, এই জিনিসটা নির্ভর করবে আসলে আমার কি রক্তনালীটা পুরোপুরি বন্ধ হলো নাকি আংশিক বন্ধ হলো। যদি পুরোপুরি বন্ধ হয়, যেটা আমরা ইসিজি থেকে বুঝতে পারি, যেটাকে আমরা এসটি এলিভেটেড এমআই বলি, পুরোপুরি যখন বন্ধ হবে, খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে যে এই মাসেলটার রক্তবিহীন অবস্থায় সে ম্যাক্সিমাম 6 ঘন্টা বাঁচতে পারবে। আচ্ছা। এবং আমরা বলি টাইম ইজ মাসেল, সময় মানেই মাংসপেশি,
অর্থাৎ আমি যত তাড়াতাড়ি তাকে আমি রক্ত সঞ্চালনটা শুরু করতে পারবো, আমি তাকে সেভ করতে পারবো, মাসলটাকে সেভ করতে পারবো। জি। তখন সুতরাং আমার টার্গেট হবে যে এটা রক্ত সঞ্চালনটাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চালু করা। সম্ভব চালু করা। কারণ সেটার জন্য ও যেটা বললো দুটো রাস্তা আছে, একটা মেকানিক্যাল, একটা হচ্ছে যে ব্লক আছে, ব্লকটাকে আমি খুলে দেবো। জি। সেটা আমি বেলুন দিয়ে হোক, স্ট্যান্ড দিয়ে হোক, যেভাবে খুলে দেবো। আরটা হচ্ছে যখন আংশিক ব্লক থাকবে সেখানে আমার একটু কথা আসে। সেখানে আমরা আসলে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্যাল মানে আমাদের পরিসংখ্যানের কিছু কথা আছে, কোনটা বেশি লাভবান হবে। যেহেতু সেখানে কিছু পরিমাণ রক্ত যাচ্ছে, জি। সুতরাং সেই মুহূর্তে আমাকে যে তখনই এটাকে খুলতে হবে, মানে দ্যাট মিনস মেকানিক্যাল, সেখানে ভিতরে ঢুকে খুলতে হবে, এটা একটা হিসাবের ব্যাপার আছে। যদি রোগী খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এখানে পুরোপুরি রক্তনালী বন্ধ না, জি। তখনও হয়তো আমাকে যেতে হতে পারে তার লাইফে, সেটা অবশ্যই চিকিৎসক সেই মুহূর্তে সিদ্ধান্ত ডিসিশন নেবেন। নেবে। কিন্তু যেই জায়গাগুলোতে পুরোপুরি রক্তনালী বন্ধ, সেখানে আমাকে এটা খুলতে হবে। খোলার দুটো রাস্তা, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে ওষুধ দিয়ে। জি। ওষুধ যখন আমরা দেই সেখানে 60 থেকে 65% সম্ভাবনা আছে সেটা খোলার। আচ্ছা। কিন্তু যদি আমি সরাসরি খুলতে যাই, দ্যাট মিনস যেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বলি, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি, সেখানে আমার কিন্তু সেখানে 100% সম্ভাবনা আছে আমি খুলে দিতে পারবো, বা 90%, 95% যেটাই হোক, আমার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি রক্ত তরল করার ওষুধ দেই, সেখানে 60% সম্ভাবনা আছে খুলতে পারে, নাও খুলতে পারে। এবং এর সাথে কিন্তু সময়ের একটা সম্পর্ক আছে। জি। আমি যত তাড়াতাড়ি তাকে ওষুধটা দিতে পারবো, যদি আমি মনে করি যে আমি অ্যাঞ্জিওপ্লাস্টিতে যাব না, ওষুধে যাব, তাহলে আমার গোল হচ্ছে 30 মিনিটস। কেননা এটা যত সব মিনিট পার হতে থাকবে এই ওষুধের কার্যকারিতা তত কমতে থাকবে। এখন যদি আমি এই গোল্ডেন টাইমের মধ্যে দিতে পারি তাহলে একটা বেনিফিট পেতে পারি। কিন্তু এটা যদি 2 ঘন্টা হয়ে যায়, এটা যদি 3 ঘন্টা, যত সময় কমতে থাকবে তখনই কিন্তু আমার এই সুযোগটা কমে যাচ্ছে, ওষুধ দেওয়ার বেনিফিট নেওয়ার সুযোগটা কমে যেতে থাকে। জি। সেই মুহূর্তে আমার প্রাইমারি পিস এইটা আরও বেশি ম্যান্ডেটরি। আর যদি আপনি প্রথমেই চিন্তা করেন যে না আমি সরাসরি অ্যানজিওগ্রামে যাব এবং খুলে দেবো, সেই ফ্যাসিলিটি যদি আপনার থাকে, এটা একটু ঝুঁকিপূর্ণ কাজ। এটা যদিও ঝুঁকিপূর্ণ, তারপরেও সুযোগ সুবিধা অনুযায়ী পেশেন্টের কন্ডিশন বা আপনি চিকিৎসকের maximum benefit নেওয়ার করতে পারেন। অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেটি সম্ভব হতে পারে। এটাই আপনার first কাছে বা আপনাদের দুজনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেলাম। কারা রিস্কে আছেন, কারা বেশি আক্রান্ত হচ্ছেন, প্রাইমারি ট্রিটমেন্ট কি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে কিভাবে হৃদরোগের ঝুঁকি কমানো যেতে পারে, সেই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে আরও কিছু তথ্য পেতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছি তা হচ্ছে হার্ট অ্যাটাক প্রতিরোধ এবং চিকিৎসা। আমরা ফিরছি আলোচনায়। বিরতির পূর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলাম, প্রাথমিক তথ্য। আমরা আরেকটু গভীরভাবে আপনার কাছে জানতে চাইব। আমরা স্টেন্টিং শব্দটি শুনি, অনেক ক্ষেত্রেই ইদানিং করা হচ্ছে এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেটি করা হচ্ছে। স্টেন্টিং কি এবং কেন করা হয়? আসলে হার্ট অ্যাটাকের 2 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হলো আমাদের ওষুধের মাধ্যমে তরল করা, একটা হলো সরাসরি এনজিওগ্রাম, ইনভেসিভ প্রসিডিউর যেটা বলি। আমরা এনজিওগ্রাম করে দেখি যে আমাদের করোনারি আর্টারিতে কত পার্সেন্ট ব্লক আছে। জি। মোর দ্যান 70% যদি ব্লক থাকে তাহলে আমরা রিং পরানো, স্টেন্ট যেটা, এটাকে বাংলায় রিং পরানো বলে। রিং পরানো বলা হয়। রিং পরানো হয়। এই এটা রিং পরানো হয়। অনেক সময় বেলুন দিয়ে আমাদের খুলে দেওয়া হয় আর্টারিটা, বেলুন এনজিওপ্লাস্টি বলি। আর রিং যেটা পরানো এটা হলো আমরা স্টেন্টিং বলি, রিং পরানোকে। তা আমাদের যদি মোর দ্যান 70% আমাদের স্টেনোসিস থাকে, অর্থাৎ ব্লক থাকে রক্তনালীর মধ্যে, সেক্ষেত্রে আমরা এটাকে প্রিপেয়ার করে আমরা একটা রিং পরাই। এই যে স্টেন্ট যেটা, এটা বাংলায় রিং বলে। এই রিং এখন বিভিন্ন মধ্যে আছে। আমাদের মেডিকেটেড রিং বলি, নন মেডিকেটেড বলি। এখন নন মেডিকেটেড তেমন ইউজ হয় না, কারণ নন মেডিকেটেড অর্থাৎ তারের জায়গা, তার ভিতরে মেডিসিন দেওয়া নাই, যেটা এটা নন মেডিকেটেড বলি। এই নন মেডিকেটেড রিং যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের রিস্টেনোসিস, আমরা ব্লক সারাই দিলাম, 2 মাস 3 মাস পরে আবার তার ব্লক নিয়ে আসতে পারে, ওই স্টেন্ট আবার বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এখন আমাদের অত্যাধুনিক পদ্ধতিতে মেডিকেটেড রিং, যেটা আমাদের বিভিন্ন মেডিসিন দেওয়া আছে, ওই জালিকার মধ্যে মেডিসিন দিয়ে আমাদের এই রিং প্রস্তুতকারক যারা আছেন আমাদের, যেমন এস্টাবলিশড মেট্রনিক কোম্পানি, মেট্রনিকের যে সব রিংগুলো আছে আমাদের অত্যন্ত ভালো মানের রিং। তাদের রেজুলেট ইন্টিগ্রিটি আছে, অনিক্স আছে, ইন্ডিভারি, অনেক ধরনের রিং আছে, সবগুলো এটা মেডিকেটেড রিং। তা এই রিংগুলোর ওই সেলগুলো আছে, মেডিসিন দেওয়া এবং এগুলো লাগানো হয়, যেটা পৃথিবীতে সব দেশেই মোটামুটি আছে তাদের রিং। এবং এগুলো আমরা যদি এগুলো লাগাই, আমাদের রিস্টেনোসিস সংখ্যাটা মেডিকেল রিং লাগালে পার্সেন্টেজ কমে যায়, যে পরবর্তীতে আর রিস্টেনোসিস হয় না, আমাদের বুকে ব্যথাটাও হয় না,
এবং রক্তনালী সচল থাকে। এটিকে আমরা মেনলি জালিকার মাধ্যমে একটা যে এটাকে রিং বলি। জি, আপনার কাছে আমরা স্টেন্টিং বা রিং পরানো যে বিষয়টি আমরা সবসময় শুনে থাকি তার ব্যাখ্যা পেলাম। একজন রোগী স্যার, আমি যদি এভাবে আপনাকে জিজ্ঞেস করি যে যিনি হার্ট অ্যাটাকে একবার আক্রান্ত হয়েছেন, তারপরে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন, তার পরবর্তী জীবনের লাইফস্টাইল কিভাবে চলবে, তিনি কিভাবে ঔষধ গ্রহণ করবেন, বা তার পরবর্তীতে তার ঝুঁকি বা কীরকম রয়েছে? একটা কথা বলতেই হবে যে একবার যে হৃদরোগে আক্রান্ত হয়েছে, জি, সে মৃত্যুর আগ দিন পর্যন্ত হৃদরোগের রোগী হিসাবেই তাকে থাকতে হবে। জি, অবশ্যই। যে কোনো মুহূর্তে তিনি আবারও আক্রান্ত হতে পারে বা নতুন করে নতুন ব্লকও তৈরি হতে পারে। জি, তো সেই হিসাবে তাকে যে ওষুধগুলো দেওয়া হবে, যেমন আমাদের মানুষের মধ্যে সাধারণত একটা প্রবণতা থাকতে পারে এমন যে আমার পেটে ব্যথা হয়েছিল, এখন পেটে ব্যথা নাই, আবার ওষুধ খাবো কেন? ঠিক একইভাবে এই প্রশ্নটা আসতেই পারে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি স্ট্যান্টিং করেছি, এখন আমার ওষুধ খেতে হবে কেন? আমার তো কোনো ব্যথা হচ্ছে না। কিন্তু আমরা যে চিকিৎসাটা দিলাম সেটা কিন্তু কোনো পার্মানেন্ট ব্যবস্থা, সেটা কিন্তু বলছি না। আমরা বলছি যে আমরা আপাতত ম্যানেজ করে দিচ্ছি এবং এটাকে মেনটেন করতে হবে, জি, এটাকে পরিচর্যা করতে হবে, তাহলে এটাকে ধরে রাখা সম্ভব। এবং সেই হিসাবে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে এই ওষুধগুলো দেওয়া হচ্ছে, সেই ওষুধগুলোর মধ্যে রক্ত তরল রাখার একটা ওষুধ, চর্বিকে নিয়ন্ত্রণ রাখার একটা ওষুধ, এই ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। এর সাথে যে ডায়াবেটিস, এটাকে কন্ট্রোলে আনতে হবে, প্রেশার থাকলে প্রেশারকে কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইল যেটাকে বলছি স্ট্রেস ফ্রি লাইফ, চাপমুক্ত জীবন, সেই যে জায়গাটায় যাওয়ার চেষ্টা করতে হবে। দৈনন্দিন কমপক্ষে 30 মিনিট হাঁটা, অবশ্যই এটাকে তার জীবন পরিক্রমার মধ্যে ঢুকাতে হবে। আমি যেমন অফিস না করলে শান্তি পাই না, আমি যেমন খেতে হলে, খাওয়ার সময় হলে আমার খিদা লাগে, ঠিক আমি একই কথা বলবো একটা হৃদরোগের রোগীর, তাকে তার এই হাঁটা প্রতিদিন আমাকে 30 মিনিট বা 40 মিনিট আমাকে 3 কিলোমিটার হাঁটতে হবে, সেই খিদেটা তার থাকতে হবে। জি, অবশ্যই। তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকতে হবে, খাওয়ার স্টাইল, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। জি, অতিরিক্ত মদ্যপান হলে সেটাও তাকে বন্ধ করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলতে হবে যে হৃদরোগীদের হার্ট অ্যাটাকের পরে তাদের ভিতর অনেক সময় আবার ভয়ভীতিও ঢুকে, যে আমি হাঁটবো কিনা, হাঁটতে গেলে ব্যথা উঠবে। আবার অনেকে বলে আমি হাঁটতে গেলে রিং খুলে যায় কিনা, অনেকে বলে পরিশ্রম করতে গেলে রিং ছুটে যায় কিনা। তো এই জায়গায় আমি রুগীদের উদ্দেশ্যে বলতে চাই যে রিং খোলা বা রিং পড়ে যাওয়ার মতো কোনো কারণ নেই, এরকম ঘটনা ঘটে না, এরকম ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। তো যেটা করতে হবে আমাদের চিকিৎসকদের, যে ব্যাপার যেটা রুগীদেরকে বলতেই হবে, যে আমি যেমন আমার রুগীদেরকে বলতে চাই স্টেন্ট লাগানোর পরে যদি তার হার্টের ক্ষমতা ভালো থাকে আপনি ফুটবলও খেলতে পারেন। এবং সাধারণত এই জায়গাটায় রুগীদের কনফিডেন্স ডেভেলপ করতে হবে, রুগীদের যে আত্মবিশ্বাস তার জীবনের প্রতি, আমি ভালো আছি, আমি কাজ করতে পারবো না, আমার দৌড়াইলেও কিছু হয় না। তো সেই জায়গাটা আমরা যদি পিসিআইয়ের পরে, অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টির পরে যদি আমরা ইটিটি যেটাকে আমরা বলি, একটা ইটিটি টেস্ট যদি করা দিতে পারি, আমার ধারণা সেই জায়গাটার মধ্যে, কারণ সে একজন ডাক্তারের সামনে হাঁটলো এবং অনেক এক্সারসাইজ করলো যেখানে সে ঘামিয়ে যাচ্ছে, এটা তার একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ঔষধ খাবে, সুস্থ জীবন, দুশ্চিন্তামুক্ত জীবন, সুস্থ খাবার, প্রতিদিন কিছু পরিশ্রম, দিস ইজ দ্য নাটশেল। আপনি লাইফস্টাইল মডিফিকেশনকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন, এবং যিনি একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি পরবর্তীতে সারা জীবনের জন্যই একজন হৃদরোগের পেশেন্ট, সেটি তাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। স্যার, আমরা দেখছি ইদানিং অনেক কম বয়সী মানুষ বা ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই হৃদরোগের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আপনি প্রথমেই বলছিলেন যে 14 বছর বয়সের বা 10 বছর বয়সেরও অনেকে আক্রান্ত হয়েছেন, এরকমও দেখা যায়। আসলে এর কারণ কি? আমাদের এটার মেন কারণ হলো যে রিস্ক ফ্যাক্টর, স্যার যেটা বললেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হলো যারা অল্প বয়সে বেশি হয় তাদের ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। জি, তারপরে আবার যদি সে হাঁটাচলা না করে, তার লাইফস্টাইল, সে যদি সিগারেট খেয়ে যায়, খুব ক্রনিক সিগারেট স্মোকার যদি থাকে, তার লাইফস্টাইল যদি না হয়, সারাদিন সে ফাস্টফুড খাচ্ছে, দিন দিন মোটা হয়ে যাচ্ছে, সে কোনো এক্সারসাইজ করতেছে না, খেলাধুলো করতেছে না, এইগুলো বিভিন্ন কারণে তার এই ইয়েগুলো, বা সে অল্প বয়সে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ ফিরে পাচ্ছে না, সব কিছু মিলাই তার মানসিক একটা থাকতে পারে, অনেক সময় মানসিকভাবে সে হইতে পারে। এইসব অনেকগুলো ফ্যাক্টর মিলে এই অল্প বয়সে বেশি মানে হার্ট অ্যাটাকটা হয়ে যাচ্ছে অনেকের। এবং আমি বলবো যে তাদেরকে 1 নাম্বার হলো তার এক্সারসাইজ করা। যদি অল্প বয়স থেকে যদি এক্সারসাইজটা শুরু করে, তাহলে তার অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছেন, আমাদের শরীরটিকে আসলে সবসময়ের জন্য সচল রাখতে হবে, যেটি আমাদের মেদ কমাতেও যেমন সাহায্য করবে, তেমনি ভাবে হৃদরোগ এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও প্রতিরোধমূলক ব্যবস্থা এক্সারসাইজটা করলে কি হয়, আমাদের যে হার্টের যে রক্তনালী থাকে, আমাদের
মাইক্রোভাস্কুলার যে শিরা উপশিরাগুলো আরও রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় জি। এবং কোলাটারাল সার্কুলেশন ডেভেলপ করে। যত বেশি কোলাটারাল সার্কুলেশন ডেভেলপ করে, মানে আমার আরসি দিয়ে দিচ্ছে, আবার এলইডি দিয়ে দিচ্ছে, আবার দুই সাইড দিয়ে আসতেছে, কোলাটারাল সার্কুলেশন ডেভেলপ করলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকে। জি স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানবো যে একেবারেই ছোট্ট শিশুদের, অর্থাৎ জন্মগতভাবে যে একটি হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করলো, পরীক্ষার মাধ্যমে অনেক সময়ই পাওয়া যায়, তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি বা তাদের কিভাবে ডায়াগনোসিস করা হয় একটু যদি আমাদেরকে শোনান। জন্মগতভাবে হার্টের ত্রুটি নিয়ে জন্মানো, সেগুলো সাধারণত আমরা কিন্তু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বলি। জি। সেগুলো হচ্ছে যে হার্টের যেমন পর্দার মধ্যে একটা ফুটা আছে, জি। কোনো জায়গায় একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন আছে যেখানে যেটা থাকার কথা ছিল না। তো এইটা ডায়াগনোসিস করার জন্য প্রথমত কথা হচ্ছে যে যদি অনেক সময় উন্নত বিশ্বে তো বাচ্চা হওয়ার পরেই তারা স্ক্রিনিং করে, আচ্ছা। সেখানে ইকোকার্ডিওগ্রাফি বা ডপলার এগুলো হচ্ছে একটা পার্ট, স্ক্রিনিংও দেখে নেয়, বা ইভেন জন্মের আগেও জন্মের আগেও তারা আল্ট্রাসোনোগ্রাম করে, ফিটাল আল্ট্রাসোনোগ্রাফি করে তারা বলে দিতে পারে যে এখানে এই সমস্যা হচ্ছে। এখন এর মধ্যে কিছু ওষুধ আছে, যেমন পিডিএতে মাঝে মাঝে ওষুধ দিয়ে কিছুটা কাজ করে, কিন্তু আর বাকিগুলোতে আসলে এখানে ওষুধ দিয়ে বন্ধ করা যাবে, ওষুধ দিয়ে খুব একটা কাজ করা যাবে না, সেখানে অবশ্যই অপারেশন, এবং সেই অপারেশনটা কখন করব, কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন লাগতে পারে, কখনো ক্ষেত্রে আমি ওয়েট করব, এইখানে অনেক মানে একটা ডিসিশনের একটা ব্যাপার আছে। চিকিৎসকদের অবশ্যই প্রসিডিউর আছে, ইনভেসিভ প্রসিডিউর আছে। এখন আমাদের এসডি ডিভাইস ক্লোজার, পিডিএ ডিভাইস ক্লোজার, ইভেন ভিএসডি ডিভাইস ক্লোজারও আমাদের মার্কেটে আছে, বিভিন্ন ধরনের ডিভাইস। এগুলো দিয়ে জাস্ট ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে আমরা যেভাবে এনজিওগ্রাম করি ওইভাবেই আপনি বিভিন্ন রকম ডিভাইস বা ইনস্ট্রুমেন্টের কথা বলছেন, যেগুলি আসলে এই ধরনের ইনভেসিভ প্রসিডিউরে ব্যবহার করা যায়। আমি এই বিষয়টিতে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দেশে যারা এ ধরনের বিভিন্ন সমস্যায় ভুগছেন, যাদের ইনভেসিভ প্রসিডিউর করা যায়, তারা আসলে কোথায় কোথায় এই ধরনের চিকিৎসা সেবাটি পেতে পারে? না, এটা আমাদের জন্মগত যেসব, অনেকে এগুলো ইগনোর করে, তার অনেকের বয়স 55 হয়ে যাচ্ছে, তার এসডি একটা তার ছিদ্র আছে, কিন্তু সে ইগনোর করছে, ছোটোবেলায় তার ডায়াগনোসিস হয় নাই, পরবর্তী ডায়াগনোসিস। বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে সব লেভেলে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হচ্ছে, হার্ট ফাউন্ডেশনে হয়, জি, আমাদের শিশু হাসপাতালও ডিভাইস লাগাচ্ছে, ইভেন আমাদের সিএমএইচ আমাদের যেটা আর্মিদের হসপিটাল, সেখানেও ডিভাইস লাগাচ্ছে, জি, ইউনাইটেড হসপিটাল, যেগুলো হার্টের হসপিটাল আছে এখন মোটামুটি অলমোস্ট সব জায়গায় ডিভাইস লাগানোর ব্যবস্থা করছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় যেখানে হৃদরোগের চিকিৎসাগুলো হচ্ছে, সেখানে আমরা অবশ্যই যোগাযোগ করতে পারি, যাতে করে এই ধরনের জটিল রোগের চিকিৎসা আমরা সঠিক সময়ে পেতে পারি। আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যে তথ্যগুলি আমরা পেলাম আমাদের দর্শকদের নিশ্চয়ই উপকারে আসবে অনেকেই। আপনি বলেছেন প্রথমেই যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটি খুব প্রয়োজন, এবং যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন তাদের সারা জীবন মনে রাখতে হবে যে কোনো সময় আমি হৃদরোগে আক্রান্ত হতে পারি। এবং আপনি স্যার উল্লেখ করেছেন যে ইনভ্যাসিভ বা জটিল যে সকল প্রসিডিউর আমরা করে থাকি বা চিকিৎসকরা করে থাকেন, তার অনেকগুলি আমাদের দেশে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে, যা আমাদের দেশের লোকরা আমাদের দেশেই সেই চিকিৎসা সেবাটি পেতে পারেন। আপনাদের দুজনকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আজকে আমরা হার্ট অ্যাটাক চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আমরা যারা হৃদরোগী রয়েছি অথবা আমাদের পরিবারে যারা একজন বা যে কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আমরা সকলেই এই বিষয়গুলো নিয়ে যদি সচেতন থাকি, তাহলে আমরা নিজেও সুস্থ থাকতে চেষ্টা করব, আমাদের পরিবারের সকলকে সুস্থ রাখবার জন্য চেষ্টা করব, আমাদের সকলেই যাতে হৃদরোগ মুক্ত থাকতে পারি, সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যাতে আমরা সকলেই গ্রহণ করতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।